তারপরে সবকিছু মিলাইয়া কেমন কাটছে দিনকাল তোমাদের? জি স্যার, ভালো। পড়াশোনা কেমন চলে? স্যার এই তো মোটামুটি। চলে নাকি এত চলেই না? পড়াশোনা হ্যাঁ, ভালো চলতেছে না স্যার। স্বাভাবিক, এত ভালো পড়াশোনা তো আর চলার কথা না। তারপরও কিছু করার নাই, করতে হবে। এই ইসে উঠে গেলেই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট দেবে। সুতরাং তোমরা একটু সিরিয়াস হও। আমার ফোন হ্যাং মেরে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা, যদি না করতে পারো এখন দরকার নাই, এটা পরেই করে নিও, আপাততই করো। সবাই সবাই যার যার ক্যামেরা অন করো। আর ক্যামেরা অন অত এসেনশিয়াল না, কিন্তু আনমিউট করে রাখো। আচ্ছা, আমরা এখন বলো আমরা কোথায় ছিলাম, কি পড়তেছিলাম? স্যার আমরা কাম্যকরণে ছিলাম। কাম্যকরণের কোনটা দেখাইছি সর্বশেষ? সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ, ঠিক আছে? হ্যাঁ স্যার, আর কি? আচ্ছা, আর হ্যাঁ, কিছুই স্যার। দেখাই নাই। আজকে আমরা একটু পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু দেখাবো। তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে একটু ধারণা নিতে চাই, যে একটু বলো তো, আমাকে একটু ধারণা দাও যে এই যে এই রেখাটা কি রেখা? স্যার, মানে আকৃতি বলো, এটা কি ধরনের রেখা? স্যার সরল। গুড। কোন ধরনের সরলরেখা? স্যার সমান্তরাল। কিসের সমান্তরাল? স্যার ভূমি অক্ষে সমান্তরাল। এই যে আমি 3টা প্রশ্ন করে অ্যান্সার পাইছি, তাহলে প্রশ্ন হবে সরাসরি হবে কি, এটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা, এই রেখাটা কি রেখা? লম্ব অক্ষের সমান্তরাল রেখা বা উলম্ব রেখা। আচ্ছা, এই রেখাটা কি রেখা? স্যার এটা তো যোগান রেখা। না, যোগান রেখা না, জাস্ট রেখার আকৃতি। যোগান রেখা ঠিক আছে, এটা হচ্ছে ঊর্ধ্বগামী সরল রেখা নাকি? ঊর্ধ্বগামী সরল রেখা। আপাতত আমি রেখাকে আইডেন্টিফাই করার দরকার নেই, পরে আমরা এটাকে যোগান রেখা, এটা ঠিক আছে। এটা হচ্ছে, এটা কি নিম্নগামী সরল রেখা। নিম্নগামী সরল আচ্ছা, রেখা। এখন আমরা দেখি এই কয়েকটা রেখা সম্পর্কে আমরা একটু জানলাম। তাহলে আমি যদি বলি এইটা কি রেখা? স্যার এটা অর্ধবৃত্তচাপের মতো। বক্ররেখা। প্রথম অ্যান্সার হচ্ছে একটা বক্ররেখা। তাহলে এটা কি ধরনের বক্ররেখা? আচ্ছা, এটাও বক্ররেখা। তাহলে আরেকটা দেখাইলাম আমি। আচ্ছা, এটা দেখাইলাম, এটা কি রেখা? বলো। এটাও বক্ররেখা, এটাও বক্ররেখা নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাও বক্ররেখা, এটাও বক্ররেখা। তাহলে যদি আমরা ঊর্ধ্বগামী বলি, এটাও কিন্তু একটা ঊর্ধ্বগামী টার্ম আছে, এটাও আছে ঊর্ধ্বগামী টার্ম আছে। তাহলে এটাকে আমরা কি হিসাবে আইডেন্টিফাই, একদম স্পেসিফিক আইডেন্টিফাই করব? স্পেসিফিক কিভাবে আইডেন্টিফাই করব এটা আসলে তোমরা জানো না, বা বেস্টিকে পড়ার সময় তোমরা উত্তল অবতল এই কথা শুনছো কিনা কখনো? জি স্যার, শুনছি। উত্তল অবতল এটি শুনছো? আচ্ছা শোনো, দেখো তাহলে এই রেখাটা হচ্ছে ভূমি অক্ষ থেকে আমরা বিবেচনা করব। এই রেখাটা হচ্ছে ভূমি অক্ষের দিকে অবতল। খেয়াল করো, এই রেখাটা হচ্ছে ভূমি অক্ষের দিকে অবতল রেখা, আর এইটা হচ্ছে ভূমি অক্ষ থেকে উত্তল রেখা। লেখা উল্টো দেখে না তো? আচ্ছা, আমি উল্টো দেখি, যাই হোক। আচ্ছা, ভূমি অক্ষের দিকে এটা হচ্ছে অবতল রেখা, আর হচ্ছে উত্তল রেখা। এখন তুমি অবতল আর উত্তল এটা কিভাবে চিনবে? এই টেকনিকটা আমি সহজে শিখিয়ে দেই। আমরা যখন বক্ররেখার ঢাল নির্ণয় করি তখন আমরা কি করি? সংক্ষেপে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি? একটা স্পর্শক অঙ্কন করি। তাহলে এখান থেকেও তোমাদেরকে প্রথমে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে দেখো স্পর্শকটা এমন হয়। আর এটাই যদি স্পর্শক আঁকি, তাহলে ধরো স্পর্শকটা এরকম একটা স্পর্শক হয়, ঠিক না? আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো যে এইখানে এইটা কি? এইটা হচ্ছে স্পর্শক, আর এইটা কি? এইটা হচ্ছে রেখা।
এইখানের এটা কি, এটা হচ্ছে রেখা আর এটা হচ্ছে স্পর্শক। তাহলে এটা আমি লিখেই যাই, এটা হচ্ছে আমার সংশ্লিষ্ট রেখা আর এটা হচ্ছে স্পর্শক। আচ্ছা, তাহলে দেখো, আর এইটা কি, এটা হচ্ছে সংশ্লিষ্ট রেখা আর এটা হচ্ছে স্পর্শক। আচ্ছা দেখো, এই যে রেখা আর স্পর্শক, এইটার মধ্যে কোথাও কোনো পার্থক্য আছে কিনা? স্পর্শক রেখা, রেখা স্পর্শক, পার্থক্য আছে কিনা? অর্থাৎ অবস্থানগত পার্থক্য। এক হচ্ছে যে এখানে স্পর্শক কোথায় আর রেখা কোথায়, উপরে নিচে হিসাবে বিবেচনা করো। স্পর্শক স্পর্শক উপরে, স্পর্শক রেখা উপরে, নিচে। রেখা নিচে, আর এখানে রেখা নিচে। এখানে এখানে স্পর্শক নিচে, রেখা স্পর্শক নিচে, রেখা রেখা উপরে। তাহলে এটা দেখো, আমিও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম এবং আমিও তো মনে হয় অর্থনীতিই পড়ছি নাকি? আচ্ছা, মানে দেখা যায় না, না কারেন্ট চলে গেছে। আচ্ছা আমি লাইট জ্বালাচ্ছি, আর একটা লাইট। আচ্ছা দেখা যায়, এটা একটা পিছনে তো ওই জন্য বোর্ডটা হয়তো ভালো দেখা যায় না। কি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বানি এটা এইখানে এই লাইনটা আইপিএস দেওয়া, কিন্তু এটা পিছনে দেখে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, লাইট খুলে রাখছিলাম। আচ্ছা, তাহলে যেটা আমরা কথা বলতেছিলাম, তাহলে দেখো বিষয়টা, এটা কি বলছিলাম, অবতল রেখা, এটা বলছিলাম উত্তল রেখা। যেটা বলতেছিলাম, উত্তল রেখা। আমিও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম এবং আমি অর্থনীতি পড়ছি নাকি? স্যার। আমার জি কাছে স্যার। যেটা একটু সমস্যা হইতো যে আমি কোনটা উত্তল কোনটা অবতল এটা আমার মনে থাকতে চাইতো না বা মনে থাকতো না। তখন আমি একটা সহজ, একটা নিজে একটা টেকনিক অবলম্বন করছি। সেটা হচ্ছে কি, দেখো যে এটা হচ্ছে রেখা, এটা রেখা আর এটা রেখা। রেখা যদি উপরে থাকে, রেখা যদি উপরে থাকে তাহলে সেটা হচ্ছে উত্তল। অর্থাৎ আমি মনে রাখতাম উ উ উ উ ও উপরে। হ্যাঁ, উ উ মানে কি, উত্তল উপরে, উপরে উত্তল। হইলে, রেখা উপরে উত্তল হইলে সেটা উপরে। উত্তল, আর অপোজিট হচ্ছে রেখা যদি নিচে হয় তাহলে সেটা হচ্ছে অবতল। তাহলে উত্তর আর অবতল সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে, কোনটা উত্তল আর কোনটা অবতল এটা জানতে পারো। আমাদের কিন্তু এখন আলোচ্য বিষয় হচ্ছে আসলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশনের যেটা বাংলা হচ্ছে অনমনীয় বিন্দু। একদম সহজভাবে যদি আমরা বলি তাহলে বিষয়টা অনমনীয় হচ্ছে, বিন্দু। বিষয়টা হচ্ছে যেই বিন্দুতে কোনো একটা রেখা উত্তল থেকে অবতলে অথবা অবতল থেকে উত্তলে বাঁক নেয় সেটা হচ্ছে অনমনীয় বিন্দু। আবার ভালো করে শুনে রাখো, যে ভালো করে শুনে রাখো, যে বিন্দুতে একটি রেখা উত্তল থেকে অবতল অথবা অবতল থেকে উত্তলের দিকে বাঁক নেয় সেটা হচ্ছে অনমনীয় বিন্দু। এখন আমরা সব এটা মুছে অবতল দিই, থেকে উত্তলের দিকে বাঁক নেয়। অথবা উত্তল থেকে অবতলের দিকে বাঁক নেয় বা দিক পরিবর্তন করে, সেটা হচ্ছে অনমনীয় বিন্দু। এখন দেখো, আমরা একটা পরিচিত দেখাই, এই আচ্ছা, আমরা এরকম কোন রেখার সাথে অর্থনীতিতে পরিচিত হয়েছি কিনা? হ্যাঁ হয়েছি তো। আচ্ছা, এই রেখাটা তাহলে কি রেখা ছিল? বক্ররেখা নাকি? এটা কি রেখা ছিল? এটাও তো বক্ররেখা নাকি? বক্ররেখা তো ছিল, এটাও এটার তো নাম বক্ররেখা আছে। নাকি? এটা কি মোট আয় রেখা, মোট ব্যয় রেখা, কিছু একটা ছিল কিনা? আর একটা রেখা দেখাই, আর একটা রেখা দেখাই তোমাদেরকে। লেখা বাঁকা যায় কেন? আর একটা দেখাচ্ছি তোমাকে,
এই আমরা দুইটা রেখায় এই ধরনের দুই রেখাই অর্থনীতিতে পাইছি কিনা আমি তোমাদেরকে একটু হিংস দেই। এর মধ্যে একটা হচ্ছে আয় রেখা, একটা হচ্ছে ব্যয় রেখা। মোট আয় রেখা আর হচ্ছে কি তোমার মোট ব্যয় রেখা। মোট ব্যয় না, ঠিক ব্যয় রেখাই আমি বলি। আর তাহলে কোনটা আয় রেখা কোনটা ব্যয় রেখা? স্যার আপনি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মোট ব্যয় রেখা, আর পরে আর যেটা আয় আছে রেখা সেটা না, হচ্ছে ঠিক মোট আয়। উৎপাদন রেখা, মোট উৎপাদন রেখা। আয় রেখা সরাসরি বলা যাবে না, উৎপাদন রেখা। তাহলে এটা কি রেখা? এটা হচ্ছে এটা হচ্ছে টিসি। ব্যয় রেখা। এটা যদি হ্যাঁ, আসলে ব্যয় রেখা। কোন ব্যয়, এটা হচ্ছে আসলে এ ভি সি, অর্থাৎ সেগুলাকে আমরা ডিটেলস নাই গেলাম। এটা ব্যয় রেখা বলা যায়, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে উৎপাদন রেখা। তাহলে এই দুইটা রেখা আমরা অর্থনীতিতে পাইছি। তাহলে দেখো এইখানে যদি আমরা এইখানে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে দেখো স্পর্শক কোথায়, আর এখানে যদি একটা স্পর্শক আঁকি তাহলে দেখো স্পর্শক কোথায়। স্পর্শক নিচে। তাহলে এইখানে এই অংশটা কি, স্পর্শক কোথায়, রেখা কোথায়? অবতল রেখা। তাহলে রেখা হচ্ছে নিচে, সুতরাং এই অংশটা হচ্ছে অবতল। 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 আর এই অংশটা কি, রেখা উপরে, এই অংশটা হচ্ছে উত্তল। এটা উত্তল। উত্তল, গুড। আচ্ছা এটাকে যদি বলি তাহলে এই অংশটা কি, অবতল। তোমরা বলো না কেন, কথা বলো, এইটা কি? এটা হচ্ছে স্যার এটা হচ্ছে উত্তল উত্তল। নাকি? যদি আমি স্পর্শক আঁকি অঙ্কন করতে চাই, এই তাহলে দেখো একটা রেখা অবতল থেকে উত্তল হইলো আর উত্তল থেকে অবতল হইলো। এখন যে এই বিন্দু থেকে হয়েছে, ধরো এইটা হচ্ছে এইটা মাঝ বিন্দু, এই বিন্দু পর্যন্ত এই রেখাটা, সাপোজ মনে করো এই বিন্দু থেকে এই রেখাটা অবতল ছিল, এরপর এই থেকে এটা হচ্ছে উত্তল হয়ে গেছে। তা সুতরাং এই বিন্দু হচ্ছে অনমনীয় বিন্দু। ক্লিয়ার? এটা হচ্ছে অনমনীয় বিন্দু। এই বিন্দুটা হচ্ছে অনমনীয় বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে একটা রেখা, অর্থাৎ ব্যয় রেখাটা অবতল থেকে উত্তলের দিকে টান করছে, বা অবতল থেকে উত্তলের দিকে বাঁক নিছে। আর এই যে এখানে যদি ধরি এই বিন্দুটা হচ্ছে তোমার আবার কি, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, অর্থাৎ অনমনীয় বিন্দু, যেটাকে ইংলিশে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, উত্তল থেকে অবতলের দিকে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? স্যার আচ্ছা তাহলে আমরা আসলে এতক্ষণ একদম ফ্রি আলোচনায় ছিলাম। একটা রেখা কখন, তাহলে একটা অনমনীয় বিন্দু কি, অনমনীয় বিন্দু হচ্ছে সেই বিন্দু যেই বিন্দু থেকে একটা রেখা উত্তল থেকে অবতল অথবা অবতল থেকে উত্তলের দিকে বাঁক নেয়। এখন আমরা যখন সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ নিয়ে আমরা যখন কথা বলি, তখন এর সাথে এই অনমনীয় বিন্দু এটাও আসলে চলে আসে। ঠিক আছে? এখন সর্বোচ্চ সর্বনিম্ন করণের ক্ষেত্রে যেই রকম শর্ত আছে, অনমনীয় বিন্দু বের করারও কিছু শর্ত আছে। সেই শর্তটা আমরা একটু দেখাই। আচ্ছা তাহলে অনমনীয় বিন্দুর বের করার প্রথম শর্তটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, কিন্তু এইটা হচ্ছে শূন্য হবে। অনমনীয় বিন্দুর, আমি কি একটু নিচে লিখবো না দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে কি প্রথম শর্ত বা প্রাথমিক শর্ত, প্রথম শর্ত। আর দ্বিতীয়টা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় অন্তকলন, কোন একটা রাশির দ্বিতীয় অন্তকলন মান শূন্য হবে। আর তৃতীয় অন্তকলন ডিওয়াই বাই ডিএক্স, তৃতীয় অন্তকলন না, তৃতীয় অন্তকলন নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ জিরো হবে না, হয় এটা ধনাত্মক হবে অথবা এটা ঋণাত্মক হবে। এইটা হচ্ছে অনমনীয় বিন্দু বের করারই। তো আমাদের তোমাদের বইতে আলোচ্য বিষয় নাই, তারপর এটা একটু আমি বলে রাখি। এই মানটা যদি, এটা আছে কোথায় যেন, আমি এখানে ঠিক পাইনি, এই মানটা অর্থাৎ তৃতীয় অন্তকলনের মান যদি ধনাত্মক হয়, তাহলে রেখাটা কারো আনমিউট করা আছে, আনমিউট মানে আনমিউট করা, মিউট করে নাও, শব্দ আছে। যদি এই তৃতীয় অন্তকলনের মান যদি ধনাত্মক হয়, তাহলে সেই রেখাটা তোমার অবতল থেকে উত্তলের দিকে বাঁক নিচ্ছে। খেয়াল করো, যদি এটা ডি স্কয়ার ওয়াই মানে ডি কিউব ওয়াই বাই ডি স্কয়ার, এইটা যদি ধনাত্মক হয়, এর মান যদি শূন্যের বেশি হয়,
তাহলে সেই রেখাটা কি হচ্ছে, অবতল থেকে উত্তল হচ্ছে। অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশনের আগে ওই রেখাটা ছিল অবতল এবং পরে ওই রেখাটা হচ্ছে উত্তল। অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশনের রেখার মাধ্যমে রেখাটা উত্তল থেকে অবতলের দিকে টান নিচ্ছে। আর যদি এ মানটা ঋণাত্মক হয়ে যায় অর্থাৎ মাইনাস হয়, তাহলে সেটা কি হবে, উত্তল থেকে অবতল। ঠিক আছে, আমার মনে হয় পয়েন্ট অফ ইনফ্লেকশনের বিষয়াদি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত যা আমি বলছি, নাকি? আমি সামনে একটা অঙ্ক দিয়ে একটা অগ্রসর হব। আচ্ছা, এখন আমি একটা অঙ্ক দিয়ে আমি অগ্রসর হই, মুছে দেই। আচ্ছা, সাপোজ মনে কর আমার y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 5। এখন আর আমি কিছু করব না, তোমরা করবা, কাগজ কলম নাও। এই রেখাটাকে আমি বলছি পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো। তাহলে সবকিছুটাকে আমি একটু লিখে দেব আবার, নাকি ভুলে যাবা? আচ্ছা, একটু লিখে দেই, ওটা না মুছলে হইতো। এটা হচ্ছে প্রথম শর্ত, আর এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। এখন তাহলে প্রথম তোমাকে কি করতে হবে, এই রেখাটাকে প্রাথমিক অন্তকলন করতে হবে, তারপর দ্বিতীয় অন্তকলন করতে হবে। দ্বিতীয় অন্তকলনের মান বসাবা। এটা বের করে তো দেখাও তো একটু আমাকে। স্যার এক্স এর উপর কি স্কয়ার দিছেন? কোথায় দেখো, যা আছে তাই। স্যার উপরের লাইনটা আমি দেখতে পাচ্ছি না, মানে দেখাচ্ছে না, এখানে বেশি উপরে হয়ে গেছে তো। কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ। এই যে এটা কিউব, এটা স্কয়ার। ও আচ্ছা। y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 5। তাহলে এরপর একটু এরপর নিচে লিখবই তো, নিচে লিখলে ভালো দেখবা। আমি তোদেরকে জিজ্ঞেস করছিলাম, বলছে যে দেখে। কারো জানি আনমিউট আছে, মিউট করে নাও, সবাই একটু মিউট করে নাও, তাহলে তোমরা ভালো শুনবা। যেমন এই যে এটা কে, নাসিমার আনমিউট, নাসিমা মিউট করে নাও। ইকো ডট বিসি একে সবাই একটু পাশে কথা হচ্ছে, কথা বোঝা যায়, সবাই একটু আনমিউট করে নাও, সবাই একটু মিউট করে নাও, মিউট করে নাও, মিউট করে কথা বলো। ওখানে যে কথা বলে সেই কথাগুলো কিন্তু এখানে চলে আসে, সবাই চলে আসে। তোমাদের প্রত্যেকেই বলছি প্রথমে এটা মিউট করে নাও, নীরব করে নাও, কথা বলার সময় শুধু অন করবা। কেউ কি করেছো? ও পারতেছি না কেন? পারতেছো না কেন? চেষ্টা করো, আমি তো করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি দেখাই। প্রথমে এটাকে কি করবা, এই যে দ্বিতীয় অন্তকলন করতে, দ্বিতীয় অন্তকলনের যেতে হলে তোমাকে আগে প্রথম অন্তকলন করতে হবে। তাহলে প্রথম অন্তকলন কি, dy বাই dx ইকুয়াল টু ডি বাই, আমারে দিয়েই করাইলা, এটা না পারার কি আছে? আচ্ছা, এটাকে অন্তকলন করলে কত হবে, 3x স্কয়ার মাইনাস 6x। ঠিক আছে, এটা না পারার কি আছে? তাহলে
দেখো এটা হলো কত, মিউট করে নাও। আচ্ছা এটাকে আবার পরবর্তীতে আবার অন্তকলন করতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স। এটাকে যদি আমরা অন্তকলন করি তাহলে এটা কত হবে দেখো, 6x মাইনাস 6, ঠিক আছে? তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। এখন দেখো আমরা প্রথম শর্ত মতে আরো একটা লাইন লিখতে পারি। তাহলে প্রথম শর্ত মতে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 না? এই যে প্রথম শর্ত 0। তাহলে আমরা এখন এটা দেখো, এটা কি ছিল, যাই হোক এটা ছিল এরকম 6x মাইনাস 6 ইকুয়াল টু 0 লিখতে পারি। স্যার অত উপরে লেখেন, নিচে লিখবো 6x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা লেখা যায়? 0। এটা শর্ত, জি, স্যার। এই শর্ত অনুসারে এটা পাইছি। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে x ইকুয়াল টু কত, হিসাব কইরা তোমরা বের করে নাও, 0 সরাসরি আমি দেখাই, হিসাব গোড়া ডিম 0 মাইটছে না হিসাব -6 হবে স্যার 0 হলে। x ইকুয়াল টু কত, এগুলো যদি পোলাপানের মতো করাই দেওয়া লাগে সব, তাহলে তো সময় এখানেই যাবে, যা করাই দিই তারপরও। ইকুয়াল টু কত 6, তাই x ইকুয়াল টু কত, সরাসরি 1 না? স্যার 1। তাহলে এতক্ষণ আউটফুল কথা বলছো কেন? আচ্ছা তারপর যদি 1 হয় তাহলে তুমি কি করবা, এই 1 এর মানে তোমার এরপরে কি করবা, তৃতীয় অন্তকলনের বের করবা। তাহলে দ্বিতীয় অন্তকলনের মান ছিল কত, দ্বিতীয় অন্তকলনের মান ছিল এই 6x মাইনাস 6। তাহলে দেখো, তাহলে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়াল টু, এটাকে আবার অন্তকলন করবা এক্স এর সাপেক্ষে 6x মাইনাস 6। তাহলে এটা করলে কত হয়, 6 হয়, অর্থাৎ এটা গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ বা আমরা বলতে পারি যেটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো, ঠিক আছে? এটা আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো। এখন তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কত সেটা আমরা বের করে নেব, অর্থাৎ এখানে x ইকুয়াল টু 1 হয়েছে, এই x ইকুয়াল টু 1 মানটা আমরা মূল সমীকরণে বসাবো। মূল সমীকরণে কি ছিল, y ইকুয়াল টু x কিউব, দেখো ভুল তুলি কিনা, x স্কোয়ার প্লাস 5, এটা ছিল না মূল সমীকরণ? মূল সমীকরণ এটা ছিল, কথা বলে না কেন? আচ্ছা তাহলে এখানে আমরা যদি 1 বসাই তাহলে y ইকুয়াল টু কত হয়, এই 1 বসাইলে এটা হয় 1 মাইনাস 3 প্লাস 5 ইকুয়াল টু কত হইলে 6 মাইনাস 3 ইকুয়াল টু y ইকুয়াল টু, দেখা যায় না, y ইকুয়াল টু 3। তাহলে দেখো x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 3, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দুটা কি হবে, অনমনীয়, ওটাতে দেখা যায় না। তাহলে দেখো এই অনমনীয় বিন্দু তাহলে কত 1 3, ঠিক আছে? এইটা হচ্ছে অনমনীয় বিন্দু, এই অনমনীয় বিন্দু আমরা বের করছি। তাহলে এতে কারো কোনো সমস্যা আছে কিনা? আমি আশা করছিলাম এটা তোমরা নিজেরা করো, একদম সহজ একটা অঙ্ক ছিল, কিন্তু আমাকে দিয়েই করাইলা, এমন আলিস্য হইলে চলবে না, ঠিক আছে? এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে গেল। এখন দেখো তাহলে বলো যে এই রেখাটা আসলে কেমন রেখা হইতো, এই রেখাটা যেহেতু এইখানে গ্রেটার দ্যান 0 হয়ে গেছে, তাহলে এটা অবতল থেকে উত্তল হইতো, অবতল থেকে মানে রেখাটার আকৃতি হইতে কিরকম, এই হচ্ছে তোমার অবতল, এই উত্তল, অর্থাৎ এটা একটা ব্যয় রেখা হতো, ঠিক আছে? এটা একটা ব্যয় রেখা হতো। হ্যাঁ, এ পর্যন্ত কেউ বুঝছো কিনা? সমস্যা থাকলে বলো, লাগলে আবার পিছনে চলে যাই। আমি বারবার বলতেছি মিউট না করলে কথা শোনা যাবে না, এই যে এতক্ষণ গ্যাস গ্যাস শব্দ আসছিল। আচ্ছা আমি কি সামনে অগ্রসর হব কিনা? জি স্যার।
আওয়াজ দিও, আবার কথা শোনা যায়, কথা শোনা যায়, এগুলা বন্ধ করে দাও। এইদিকে ভালো করে একটু খেয়াল রাখতে হবে। এতক্ষণ যা পড়ছি যে বিষয়গুলো একদম সহজ এবং সিম্পল বিষয় ছিল। এখন দেখো এটা একটা টিসি মানে টোটাল কস্ট, একটা ব্যয় সমীকরণ দেওয়া আছে। এখান থেকে আমরা কয়েকটা জিনিস আমরা বের করব। প্রথমে আমরা বের করব, এগুলো কিন্তু বইতে আছে এবং এই অঙ্ক কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় আসে। প্রথমে আমরা বের করব যে একটু আমি লিখে নেই, এই পাশে আমি একটু লিখে রাখি যেহেতু দেখা যায়। এ থেকে আমরা কি কি করব? এক নম্বরে আমরা করব যে দেখাবো যে এসি এর এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয়। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কগুলো, খেয়াল করো। তাহলে এ থেকে আমি বের করব কি এসির সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এমসি হয়। আমরা যখন এসি আর এমসি সম্পর্ক নিয়ে কথা বলি তখন এরকম একটা আছে না, আমরা আঁকলে এসি সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি গমন করে, অর্থাৎ এসি সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এমসি পরস্পর সমান হয়। সেটাই আমরা এই সমীকরণ থেকে আমরা এখন একটু প্রমাণ করব। রোল 58, N20, এই কয়টা আনমিউট করা। নাসিমা আক্তার আনমিউট করা, মিউট করে দাও। আমি তাহলে ক্লাস করাবো না এই শব্দ বন্ধ না হলে। স্যার আমারটা মিউট করা তো। আচ্ছা, যে এটা থেকে তাহলে আমরা দেখো এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয়, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে এসি বের করতে হইবে, এমসি বের করতে হইবে এবং এসির সর্বনিম্ন বিন্দু বের করতে হবে। এই সর্বনিম্ন বিন্দুতে এসির যে মান হয় সেই মান এমসি তে বসাবো। তাহলে দুইটা যদি সমান হয় তাহলে এটা প্রমাণ করা যাবে। আবার খেয়াল করো, আমাকে প্রথমে কি করতে হবে? এসির সর্বনিম্ন বিন্দুতে এসি আর এমসি হয়, তাহলে প্রথমে এসি বের করতে হবে, এমসি বের করতে হবে এই সমীকরণ থেকে। তাহলে আমরা কাজটা একটু করে নেই। তাহলে এসি ইকুয়াল টু কি? আমরা জানি এসি ইকুয়াল টু কি? টিসি ডিভাইডেড বাই কিউ। আমি সরাসরি লিখে দিচ্ছি। তাহলে এইটাকে যদি কিউ দিয়ে ভাগ দেই তাহলে এটা কিউ স্কয়ার হয়ে যাবে, আর এইটাকে যদি কিউ দিয়ে ভাগ দেই তাহলে এটা হয়ে যাবে 12 কিউ প্লাস হয়ে যাবে 60। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা? আর যদি আমি এমসি বের করি তাহলে টিসি থেকে এমসি কিভাবে আসে? আমরা বহুবার বলছি যে মোট থেকে প্রান্তিক কিভাবে আসে, কেউ একজন একটু বলো, মোট থেকে প্রান্তিক কিভাবে আসে? মোট থেকে প্রান্তিক অন্তর্কলনের মাধ্যমে আসে। মোট থেকে প্রান্তিক অন্তর্কলনের মাধ্যমে আসে, অর্থাৎ দেখো যে ডি টিসি ডিভাইডেড বাই ডি কিউ, এমসি ইকুয়াল টু ডিসি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আমরা যদি লিখি তাহলে ডি বাই ডি কিউ, এটাকে লিখবো এক্স কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ। তাহলে এখানে আমরা যদি বলি তাহলে এমসি ইকুয়াল টু কি লেখা যায়? এটাকে অন্তকলন করলে তাহলে 3 কিউ স্কোয়ার মাইনাস 12 দ্বিগুণে 24 কিউ প্লাস 60। ঠিক আছে, অন্তর্কলন করে স্যার এটা বুঝি নাই। এটা হচ্ছে অন্তর্কলনের মাধ্যমে আসে। এটা একদম প্রথম অন্তর্কলনের ফার্স্ট টার্ম। এটা অন্তর্কলন করলে এটাকে এই যে পাওয়ার পিছনে চলে আসে, পাওয়ার থেকে 1 বাদ যায়। পাওয়ার এখানে 3 ছিল, 3 পিছনে চলে আসছে, তারপর 3 থেকে বিয়োগ হয়েছে 1, 2 থাকছে, তারপর এই 2 পিছনে চলে আসছে, তাহলে 12 দ্বিগুণে 24, আর এই 2 থেকে বাদ গেছে 1, তার কিউ 1 রয়েছে। এটা অন্তর্কলনের একদম প্রথম সূত্র, ফার্স্ট, যে এরকম ছিল একটা এক্স ইকুয়াল টু কি ছিল? এন এক্স এন মাইনাস এ, একদম প্রাথমিক জিনিস, একদম প্রথম জিনিস এটা। আচ্ছা স্যার আমরা এমসি এর মানটা কেন বের করছি? এমসি এর মানটা কেন বের করছি? এমসি এর মান এই যে আমার এখানে এমসি লাগবে, সেটাই তো প্রথম বললাম, এসি লাগবে এমসি লাগবে। আচ্ছা এখন এই দুইটাকে তোমরা এক জায়গায় একটু লিখে রাখো আমাদের সুবিধার জন্য। এই দুইটাকে আমরা একটু মনে রাখি, এইখানেই একটু লিখে রাখি কষ্ট করে, যে বারবার এটাকে আমরা মুছে দেবো। তো তাহলে এসি ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম?
কিউ স্কয়ার মাইনাস 12 আর এমসি ইকুয়াল টু পেয়েছিলাম 3 কিউ স্কয়ার প্লাস 60। ঠিক আছে, এখন আমাদের কথা কি, এসির সর্বনিম্ন বিন্দুতে, তার মানে দেখো এসির সর্বনিম্ন বিন্দু আমি বের করব, অর্থাৎ এসি কে আমি সর্বনিম্ন করব বা এসির পরম মান বের করব। তাহলে পরম মান বের করার প্রথম শর্ত কি, এটাকে অন্তকলন করতে হবে। তাহলে এসি কে যদি অন্তকলন করি তাহলে ডি এসি বাই ডি কিউ। আমি কি সরাসরি লিখে দেব? সরাসরি লিখি। এটাকে যদি অন্তর্করণ করি তাহলে এটা হয় কত, 2 কিউ মাইনাস 12। প্রথম শর্ত মতে মানে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রথম শর্ত মতে এই প্রাথমিক অন্তকলনের মান হবে 0, যেটা আমরা গত ক্লাসেই দেখাইছি। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে বলো এখানে আমি কিউ ইকুয়াল টু কত পাই? সরাসরি লিখে দিলাম কিউ ইকুয়াল টু আমি 6 পাই। এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? 8 ওয়াইস কিউ, 12 চলে যাবে, তারপর 2 দিয়ে ভাগ হবে। আচ্ছা, তাহলে আমি পাইলাম কি, এখন এই কিউ ইকুয়াল টু আমি 6 পাইলাম। এই স্তরে কিউ এর এই মানে এটা সর্বনিম্ন বা পরম মান বের হবে। এখন সর্বনিম্ন হবে না সর্বোচ্চ হবে, এর জন্য আমাকে কি করতে হবে, দ্বিতীয় শর্ত পালন করতে হবে। দ্বিতীয় শর্তটা কি ছিল? আবার এটাকে অন্তকলন করতে হবে, অর্থাৎ ডি স্কয়ার এসি বাই ডি কিউ স্কয়ার। অর্থাৎ এই যে যেটা পেয়েছিলাম এটাকে আবার অন্তকলন করব। এটাকে যদি আমি আবার অন্তকলন করি তাহলে এটা কি হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে আর এটা 0 হইবে। তাহলে এটা গ্রেটার দেন 0। তার মানে কি, এটা সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। সুতরাং কিউ ইকুয়াল টু 6 হইলে এসির মান সর্বনিম্ন হবে। এখন আমরা এখানে দেখা আছে না, এখন আমরা এখানে সর্বনিম্ন এসির মানটা একটু বের করি। তাহলে সর্বনিম্ন এসির মান কত, অর্থাৎ এই 6, এটা কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এই 6 অর্থাৎ কিউ এর জায়গায় আমরা 6 বসাবো এসির জায়গায়। তাহলে এটা যদি 6 বসাই তাহলে এটা কি হয়, 6 ছক 36 বিয়োগ 12 ইন্টু 6 কত হয়, 6 12 72। নামটা আমি খারাপ পারি, তোমরাও তো খারাপ পারলে চলবে না। 6 12 72। আর এইটা তাহলে কি রয়ে গেল, 60 এর জায়গায় 60 রয়ে গেল। তাহলে একবারে যদি আমি লিখি তাহলে এইটার সাথে এইটা কি হবে, যোগ হবে। যোগ হলে হবে কত, 96। দেখা যায় 96 বিয়োগ 72 ইকুয়াল টু হলো কত, যদি বিয়োগ করি তাহলে 24। গুড, তাহলে এই আমি 24 পাইলাম। তাহলে এসি সর্বনিম্ন অবস্থায় এসির মান হচ্ছে 24। এখন এই যে কোন অবস্থায় হয়েছিল, কিউ ইকুয়াল টু 6, এখন এই মানটাই আমরা এমসি তে বসাই দেব। তাহলে দেখো এমসি তে যদি বসাই, অর্থাৎ কিউ ইকুয়াল টু 6 হলে তাহলে এমসি ইকুয়াল টু কত, এমসি তে বসাবো। তাহলে এমসি ইকুয়াল টু বসাই, 3 এর জায়গায় 3 বসাইলাম, আর কিউ স্কয়ার মানে কি 6 না, 36। হ্যাঁ 36। তাহলে হবে কত, 36 নাকি, 3 ইন্টু 36 বিয়োগ হবে 24 ইন্টু কত, 6, 24 ইন্টু 6, আর এখানে থেকে যাবে 60। কুইক এটা হিসাব করো কত হয়, আমি আর হিসাব করবো না। এটারে 36 এর 3 দিয়ে গুণ দিলে কত হয়, 24 স্যার। 24 একবারে বের করতে বলে কারো অসুবিধা আছে? আচ্ছা একটু বের করে দিই। 3 এর 36 দিয়ে গুণ দিলে কত হয়, 108। এটা দিয়ে গুণ করলে কত হয়, 144 যোগ 60। তাহলে ফাইনালি কি হলো, 168 বিয়োগ 144 ইকুয়াল টু হলো কত, 24। ঠিক আছে, তাহলে দেখো এখন এসি সর্বনিম্ন অবস্থায় এসি আর এমসি সমান হয়েছে? জি স্যার সমান হয়েছে। তাহলে প্রথম অংশটা আমরা প্রুফ করতে পারছি কিনা, এসি সর্বনিম্ন অবস্থায়, কোন অবস্থায় এসি সর্বনিম্ন ছিল, কিউ ইকুয়াল টু 6 অবস্থায় এসি 24 এমসি 24। তাহলে এই একটা প্রুফ এখানে হয়ে গেল। আচ্ছা এখন দেখো
তাহলে দ্বিতীয় আর একটা আমরা করব। ক্লাস বড় হইলে সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে একটু আমি যে তিনটা টার্গেট করছি আমি একটু শেষ করিয়ে দেই। আচ্ছা, দ্বিতীয়টা তাহলে দেখো, দ্বিতীয়টা আমি দেব, এটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন আমি একটু মুছে দেই, কারণ এটা আমরা জানি এখন মোটামুটি আমাদের মাথায় সেট হয়ে গেছে। দ্বিতীয়টা ছিল, ধরো এটা থাকবে, লেখা দেখা যায়? যায় না, না? এটা যায়। দ্বিতীয়টা ধরো যে এসি সর্বনিম্ন হবার পূর্বেই এমসি সর্বনিম্ন হবে। বিষয়টা বুঝতেছিল কিনা? দ্বিতীয়টা দেখো, এই লেখাটা দেখা যায়? এসি হবার পূর্বেই এমসি সর্বনিম্ন হবে। অর্থাৎ আমরা কিন্তু আগেই পড়ছি সম্পর্কের মধ্যে যে প্রথমে এমসি সর্বনিম্ন হয়, তারপর এসি সর্বনিম্ন হয়, আর এসি সর্বনিম্নের স্তরে এসি এর এমসি সমান হয়, যেটা আমরা প্রমাণ করছি। এখন আমরা দেখব এসি সর্বনিম্ন হবার পূর্বেই এমসি সর্বনিম্ন হয়। তাহলে এসি কততে সর্বনিম্ন হয় সেটা তো আমরা জেনেই আসছি। এসি সর্বনিম্ন হয়েছিল কততে? কিউ ইকুয়াল টু 6 না? এসি। তাহলে এখন এমসি কততে সর্বনিম্ন হয়, অর্থাৎ এমসি কে সর্বনিম্ন করব। তাহলে এমসি ইকুয়াল টু কত? দেখো, এমসি ইকুয়াল টু হচ্ছে 3q স্কয়ার মাইনাস 24q প্লাস 60। এখন দেখো, এটাকে আমরা কি করব? সর্বনিম্ন করব। তাহলে সর্বনিম্ন করলে একে প্রাথমিক অন্তকলন করতে হবে। তাহলে দেখো, এটাকে যদি আমি অন্তকলন করি তাহলে এটা কত হয়? 3 দুগুণে 6 কিউ 6q মাইনাস 24। মাইনাস 24। তাহলে সর্বনিম্নকরণ আর সর্বোচ্চকরণের প্রাথমিক শর্ত মতে এটা ইকুয়াল টু কি? 0। প্রাথমিক অন্তকলনের মান হবে 0। তাই এখানে কিউ ইকুয়াল টু কত হবে? 4। তাহলে আমরা প্রথমেই তো জানছি এ হয়েছে 4 এ হয়েছে 4 এ হয়েছে 6। তার মানে কি এ আগে হয়ে গেছে সর্বনিম্ন। তারপর এটাকে যেহেতু আমাদের পর্যাপ্ত শর্ত পালন করতে হবে, তাহলে দেখো এখানে পর্যাপ্ত শর্ত হচ্ছে, অর্থাৎ এটাকে আবার অন্তকলন করব। অন্তকলন করলে তাহলে এটাকে অন্তকলন করলে হবে কত? 6 না? 6। তাহলে গ্রেটার দেন যেহেতু 0, তো সুতরাং এই অবস্থায় এটার সর্বনিম্ন হবে। এখন আমরা সর্বনিম্ন আমরা ক্লিয়ার হইলাম যে এমসির ক্ষেত্রে কিউ ইকুয়াল টু 4 হইলে এমসি সর্বনিম্ন হবে। এখন আমরা সর্বনিম্ন এমসির মানটা বের করি। তাহলে সর্বনিম্ন এমসির মান, অর্থাৎ এমসি তে আমরা কিউ ইকুয়াল টু 4 বসাবো। এমসি তে 4 বসাই, তাহলে 3 ইনটু কত? 4 এখানে বসালে হবে কত? 4 4 32 16। ও, তার নাম তো ভালোই পারো। 4 4 16 মাইনাস 24 ইনটু কত? 4। গুড। প্লাস 60। আচ্ছা দেখো, এখন এটা 3 16 কত? 48 বিয়োগ এটাকে 24 দুগুণে 96, আর এটা হচ্ছে 60। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে দেখো এইটা যোগ করলে কত হয়? নিচে লিখলে দেখা যাবে? আচ্ছা, একটু ছোট্ট করে লিখে দেই। তাহলে এটা হবে 108 ভাগ 96 ইকুয়াল টু 12। তাহলে দেখো এইখানে হয়েছিল 12 আর এইখানে হয়েছিল কত? এসি হয়েছিল কত? 24 না? তাহলে দেখো আমরা এখন দেখো যে এসি কিউ ইকুয়াল টু 6 অবস্থায় সর্বনিম্ন হয় এবং সর্বনিম্ন মান হচ্ছে 24। আর এমসি কিউ ইকুয়াল টু 4 অবস্থায় সর্বনিম্ন হয় এবং সর্বনিম্ন মান হচ্ছে কত? 12। তাহলে সুতরাং এটাকে আমরা বলতে পারি যে এসি সর্বনিম্ন হওয়ার পূর্বেই এমসি সর্বনিম্ন হয়। এটা যায় বলা? কথা কও। আচ্ছা, বলা যায়। এখন যদি তোমাকে বলে এটা একটু ছবি কেউ দেখাও, তাহলে তোমার তো যে কোনো জায়গায় ঠেকাই দিতে পারে। ঠেকাইলে তো আর কিছু করার নাই। তাহলে ছবিটা কিভাবে আঁকবা? ছবিটাও আমি একটু এঁকে দেখাই। ওর টিসিটা ওটা থাক, ওটা তোমাদের বারবারই লাগবে। এখন ছবি যদি এঁকে দেখাইতে বলে তাহলে তুমি এটাকে স্টেপ আমরা দেখো এইরকম বসাই। তাহলে এখানে কত? সর্বোচ্চ মান 6। তাহলে দিলাম 1 2 3 4 5 6। সহজভাবে আমরা অত যদি স্কেল নাও আঁকি, তারপর আমরা একেও দেখাইতে পারি। এইটা 6 ঘরের নামটা নেই। 6 12 18 24। তাহলে এটা দিলাম 1 2 3 4 5 6।
এটা হচ্ছে 6, 12, 18, 24। আচ্ছা, এখন আমি এত কিছু লিখলাম, এই পাশে তাহলে কি হবে? এই পাশে কি টিসি হবে না এমসি হবে না এসি হবে? কথা কয় না তা। এই পাশে কি হবে ভূমি অক্ষে? ভূমি অক্ষে তো কিউ হবে স্যার। কিউ বললেই হবে সাহস করে, কিউ অর্থাৎ স্বাধীন চলক। আর লম্ব অক্ষ হবে কি? যেহেতু আমরা কি আঁকতেছি এসি, লম্ব অক্ষ হবে এসি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? এই দুই ক্ষেত্রে আমরা এক ক্ষেত্রে পাইছিলাম 24 আর মানে 4 এবং প্রথমটা একটা পাইছিলাম 4 এবং 12। তাহলে এই নেব 4 আর এই নেব 12, এইখান দিয়ে যাবে একটা রেখা। আর একটা হচ্ছে 6 আর 24, 24। তাহলে দেখো যে এই রেখাটা এইটা হচ্ছে কি, এই রেখাটা এইরকম করে যাবে, এটা হচ্ছে কি এমসি রেখা। আর এইখানে যেটা যাবে এটা হচ্ছে তোমার এসি রেখা। তাহলে দেখো এসি আর এমসি সম্পর্কের মধ্যে আমরা এমন পাইছিলাম কিনা, যে এইটাই তো প্রমাণ করছি যে এমসি আগে সর্বনিম্ন হয়, তারপর এসি সর্বনিম্ন হয় পরে। এরপরে এসির সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি গমন করে, অর্থাৎ সর্বনিম্ন অবস্থায় এসি ইকুয়াল টু এমসি। এই দুইটা জিনিসই কিন্তু আমরা এইমাত্র তোমাদেরকে করাইছি। কোনো সমস্যা আছে? খালি সমস্যা হয়েছে স্টুডেন্ট বেশি আসো নাই, মাত্র 12 জন আসছো। আচ্ছা, নেক্সট আশা করি আরো বেশি আসবে। তাহলে কি আমি সামনে আগাবো? জি স্যার। বেশি জনে জোরে জোরে আওয়াজ দাও, তা নাহলে বুঝি না তো। বুঝছো জি স্যার। আগাবো, 2 জন কথা কও, আর বাকিগুলা। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন লাস্ট টপিকে চলে আসি, অর্থাৎ যেটা করব 4টায়। আরে এটা আবার মুছে দিলাম, এত মুছতে চাই কেন? একটু মুছলাম না। +60 এটা ছিল না? দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। আচ্ছা, এখন দেখো। আচ্ছা, এখন তৃতীয় যেটা আমরা করব সেটা আমরা একটু দেখি। এটা অর্থাৎ আমরা এতক্ষণ যেটা করেছিলাম পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে, দেখো পিসি এর অনমনীয় বিন্দু বিন্দুর উৎপাদন স্তরে এমসি সর্বনিম্ন হয়। ঠিক আছে, দ্বিতীয়টা আমরা যেটা পড়বো, তৃতীয়টা দেখো এইটা একটু ওই এর মতোই। ইসির অনমনীয় বিন্দুতে এসির উৎপাদন স্তরে সর্বনিম্ন হয়। আচ্ছা, এসি সর্বনিম্ন হয়েছিল কোথায়? আমরা তো আগেই পাইছি এসি সর্বনিম্ন হয়েছিল কোথায়? কিউ যখন 4 নাকি? আর এমসি সর্বনিম্ন হয়েছে কখন? এমসি কিউ যখন 4, আর এমসির মান তখন হয়েছিল কত? 12। তাহলে এটা আমরা আগেই পেয়েছি। এখন আমরা দেখব যে এইখানে পয়েন্ট অফ ইনফ্লেকশনের উৎপাদন স্তরটা 4 হয় কিনা। তাহলে আমাদের এটা হবে যে এসি এর অনমনীয় বিন্দুর উৎপাদন স্তরে এমসি সর্বনিম্ন হয়, অর্থাৎ এমসির সর্বনিম্ন উৎপাদন স্তর হচ্ছে কত, বা এমসির সর্বনিম্ন উৎপাদন হচ্ছে কিউ ইকুয়াল টু 4। এখন যদি টিসির তোমার অনমনীয় বিন্দু কিউ ইকুয়াল টু 4 হয়, তাহলে এই জিনিসটা আমাদের প্রুফ হয়ে যাবে। এখন তাহলে এটা থেকে আমি অনমনীয় বিন্দু বানাবো। তাহলে অনমনীয় বিন্দু বলতে হলে প্রথমে কি করতে হবে? এটাকে একটা প্রাথমিক অন্তকলন করতে হবে। তাহলে ডিভাইডেড টু, একবারে আমি বলে দেই, বলবো না। এটা হবে কত? 3 কিউ স্কয়ার প্লাস 24 কিউ মাইনাস 24 কিউ কিউ প্লাস 60 প্লাস 6। আচ্ছা, এখন তাহলে এটা দিয়ে তো কিছু হবে না। আমাদের কি প্রথম শর্ত কি? দ্বিতীয় অন্তকলনের মান 0। তাহলে এটাকে আবার অন্তকলন করব। আচ্ছা, দ্বিতীয় অন্তকলন এটা হবে কত? 6 কিউ -24। তো পয়েন্ট অফ ইনফ্লেকশনের প্রথম শর্ত মতে কি এইটা ইকুয়াল টু 0 না? ঠিক আছে। আচ্ছা, এইটা ইকুয়াল টু 0 বসাইলাম, আওয়াজ দিও। তাহলে দ্বিতীয় অন্তকলনের মান 0। তাহলে দ্বিতীয় অন্তকলনের মান যদি 0 হয়, তাহলে এখানে কিউ এর মান আসে কত? 4। তার মানে আমি
এমনি খসড়া ভাবে বলতে পারি এখানেও 4 হয়েছে, এখানেও 4 হয়েছে, কিন্তু আমাকে তারপর পর্যাপ্ত শর্ত পালনের বিষয় আছে, পর্যাপ্ত শর্ত পালনের বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো পর্যাপ্ত শর্ত কি ছিল? এটা কি তৃতীয় অন্তকলন? তৃতীয় অন্তকলনের মান কি হবে? নট ইকুয়াল টু 0। তাহলে এটার মান হয় কত? অন্তকলন করলে হয় কত? এটার অন্তকলন কত হয়? আবার অন্তকলন করলে এই দ্বিতীয় অন্তকলন, এই স্যার শুধু 6 হবে। শুধু 6 হয়। স্যার তাহলে শুধু 6 হবে। গুড, 6 ইকুয়াল টু নট 0। তাহলে এটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে পয়েন্ট অফ ইনফ্লেকশন তাহলে আমরা কত পাইলাম? পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে তাহলে, অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশনে কিউ ইকুয়াল টু 4 পাইছি। এখন তাহলে এক্ষেত্রে আমরা কি করব? টিসির মানটা বের করব। আসো টিসির মান কত, অর্থাৎ এই 6 টিসিতে বসাবো। এটারে 6 ইন্টু 6 ইন্টু 6 কত হয়? করো তো, একজনে বলো 6 এর কিউব কত? খুব তাড়াতাড়ি বলো। এতক্ষণ লাগে? স্যার প্রশ্নটা কি ছিল? এইখানে টিসিতে আমার এতক্ষণ জায়গায় এই টিসির মান বের করবে না, তাহলে টিসিতে এই কিউ ইকুয়াল টু 4 এটা বসাবা। এতক্ষণ লাগে? 4 ইন্টু 4 ইন্টু 4 কত? 4 4 16, 4 16 কত? 64। রে এতক্ষণ লাগে নাকি? 64 না? আচ্ছা, এরপরে কি হবে? 12 ইন্টু কত? 16। 12 ইন্টু 16 কত? আর এখানে হবে 6 60 ইন্টু 4। তাহলে বলো কত হয়? কত হয়? তাড়াতাড়ি বলো, রেজাল্ট বলো। কারেন্ট আসলে 216। আমার ক্যালকুলেটরে নেওয়াইলা। এটা হয় 192 আর এটা হয় 240। তাহলে দেখো 192 যোগ কত হয়? কত হয় বলো, রেজাল্ট কত? কত 12? 112। এই ঠিক আছে। তাহলে এই সব আমার বিষয়গুলো চলে আসলো। তাহলে এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন কত? পয়েন্ট অফ ইনফ্লেকশন অর্থাৎ অনমনীয় বিন্দু আমরা কত পাইলাম? 4 112। এইটা হচ্ছে অনমনীয় বিন্দু। তাহলে দেখো 13টা বিষয় আমরা, তাহলে আমরা এটা তো নিশ্চিত হইলাম এখানেও কিউ অবস্থায়, অর্থাৎ একই উৎপাদন স্তরে এসি আর এমসি তোমার মানে টিসির অনমনীয় বিন্দু পাওয়া যায় এবং তোমার এমসি সর্বনিম্ন বিন্দু পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত একটু আমি করি। এখন এইটাকে যদি বলে তুমি একটু চিত্রে রূপ দাও, তাহলে এটাকে চিত্রে রূপ দিলে তাহলে তুমি এটাকে বের করো। কি কি পাইলাম এখানে? অনমনীয় বিন্দুর ক্ষেত্রে এটা এমসির ক্ষেত্রে, আর অনমনীয় বিন্দুর ক্ষেত্রে কিউ ইকুয়াল টু 4 আর টিসি ইকুয়াল টু কত পাইলাম? 112। আচ্ছা, এটাকে যদি চিত্রে রূপ দিতে বলে এখন সব আমি মুছে দেই, মনের মতো করে একটা ছবি আঁকি। অর্থাৎ এটাকে যদি বলা হয় তাহলে দেখো এটাকে দুইটা আলাদা আলাদা ছবিতে দেখাবা। এইখানে টিসি দেখাবা, এইখানে ধরো তুমি এমসি দেখাবা। তাহলে টিসিটা কেমন? টিসি রেখা কেমন হবে বলে না কেন? এই হচ্ছে টিসি, এটা মূল বিন্দু থেকে উঠবে না। ধরো এটা হবে টিসি আর এর সর্বনিম্ন বিন্দু এই হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এইখান দিয়া এই স্তরটা কত? স্তরটা হচ্ছে 4। এই স্তরটা 4 এর ক্ষেত্রে এইখানে হবে কত? 12। এই 12। তাহলে এইখান দিয়ে যাবে এমসি আর এটা হবে অনমনীয় বিন্দু। আর এটাকে যদি আরো টেনে দিতে চাও তাহলে এখানে দেখাইতে পারো 112। ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে এইভাবে আমরা এই ছবিটাকে আজকে আমরা 4টা জিনিস শিখলাম, 4টা ভীষণ ইম্পর্টেন্ট। এখন আমি একটু সাধারণ আলোচনা চলে আসি। তোমরা একটু বলো যে এই 4টার মধ্যে তোমাদের
কোনো জটিল বিষয় আসছে কিনা। আমার কাছে মনে হয় যেটা যদি মনোযোগ যদি এখানে দিয়ে থাকো, এখনো যদি তোমাদেরকে মনে হয় যে জটিল কিছু আছে, তাহলে বাসায় যদি একটু প্র্যাকটিস করো তাহলে এগুলো সহজ হয়ে যাবে। এখন আমি তোমাকে বাসায় কিছু অঙ্ক দিচ্ছি, নাকি দেবো? জি স্যার দেন। আচ্ছা, যদি বলো তাহলে আমি দেই, কিছু অঙ্ক আমি বাসায় দেই। এখন এই লেখতে ইচ্ছা করে না রে। স্যার বইয়ের অঙ্ক দেন। আরে মাইয়া, দেখে দেখে করবা না স্যার, তো? আচ্ছা, বুঝে স্যার বুঝে করবো, ওইগুলো এই তো? দিলে একটু ভালো প্র্যাকটিস হইতো আর কি, আচ্ছা আচ্ছা, তারপরে ঠিক আপনি আছে ঠিক দিলে। আছে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি সব মিলিয়ে তোমাদেরও যাতে একটু সুবিধা হয়। তাহলে দেখো, প্রথমে হচ্ছে অনমনীয় বিন্দু বের করবা। আচ্ছা, আমি এটা তো দেখা যায় না। প্রথমে হচ্ছে জি স্যার। সর্বোচ্চ বা সর্বনিম্ন, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন না বইলে আমি বলি পরম চরম মান ও অনমনীয় বিন্দু বের করবা। অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দু বের করবা যখন y ইকুয়াল টু x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার দিয়া এটার চরম মান বের করবা, অর্থাৎ এর সর্বোচ্চ সর্বনিম্ন যেটা হয় সেটা বের করবা, আর হচ্ছে কি অনমনীয় বিন্দু বের করবা। এরপরে দেখো, এরপরে এই যে যেটা দেব, যে 2 নম্বরে দেব, এ থেকে ওই যে তিনটার মতো বলছিলাম, ক কতে কি করবা, যে দেখাবা এসির সর্বনিম্ন মানে এসি ইকুয়াল টু এমসি হয়। 6 নম্বরে দেখাবা এসি সর্বনিম্ন হবার পূর্বেই এমসি সর্বনিম্ন হয়। আবার মিউট করে নাই, মিউট করে নাও, সর্বনিম্ন হয়। আর দেখাবা, মিউট করো, আরে গান শুনতে চাই না এখন। আচ্ছা, এটা হচ্ছে টিসি এর অনমনীয় বিন্দুতে এমসি সর্বনিম্ন হয়। ঠিক আছে, এখন বলো তাহলে, এখানে আমি দুইটা সমীকরণ দিচ্ছি, দুইটা সমীকরণ। আচ্ছা, এটাকে 1 2 লিখে দেই। এটা এটা 1, এটা দিলাম 2, এটার দুইটার মধ্যে থেকে বের করবা। একটা হচ্ছে টিসি ইকুয়াল টু এক্স কিউব পাঁচশো কিউব, আর একটা হচ্ছে এসি। খেয়াল রাখবা, একটা এসি একটা কিন্তু টিসি। প্লাস 8। আচ্ছা, এই পর্যন্ত দিলাম। আমি আর একটা জিনিস অবশ্য দেখাইতে চাইছিলাম তোমাদেরকে, একটু দেখাবো, আরো সময় নেব? না স্যার, না থাক, আজকে আজকে অনেক নেব না। বেশি হয়ে যাবে শোনো, তাহলে। তাহলে একটু তোমাদের বলে রাখি যে আমরা আসলে ক্রিটিক্যাল জিনিসগুলোই আমরা এখানে আলোচনা করছি। এরপরে আছে কি তোমাদের আর একটা জিনিস পরীক্ষার আসে, কারণ আসলে ক্লাস তোমাদের কয়দিন হয় কি হয় জানি না, বাসায় তোমাদেরকে পড়তে হবে। আর একটা হচ্ছে তোমাদের একটা আয় সমীকরণ আর ব্যয় সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে মুনাফা সর্বোচ্চকরণের কথা বলা থাকে। আমি সেইরকম একটা অঙ্ক তোমাকে দিচ্ছি, আমি দেখাচ্ছি না, কিন্তু এটা তুমি, আমি আশা করি এইগুলো যদি মনোযোগী হও সেটা অবশ্যই পারবে। সেইরকম একটা অঙ্ক দেই, একটা কমন অঙ্ক, যে তোমার সি, সি মানে আমি বলেই দিলাম এটা টিসি, টিসি ইকুয়াল টু 1/3 প্লাস 5 এবং কিউ ইকুয়াল টু 100 মাইনাস পি হলে মুনাফা সর্বোচ্চ করো। সর্বোচ্চ স্তর বা উৎপাদন স্তর লিখে দেই।
মুনাফার সর্বোচ্চ উৎপাদন স্তর ও সর্বোচ্চ মুনাফা বের করবা। বুঝছো? ভালো করে শুনে নাও। আচ্ছা ঠিক আছে, এই কটা অঙ্ক বাসায় করবা, করে কমেন্ট বক্সে তো জানাবা। এরপরে আর এইটার রেকর্ডিং ক্লাস আমি আবার ইসে দেব, কিন্তু ক্লাসটা মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে। এটা তোমরা কথা বলছো বা আনমিউট ছিল, এই জন্য বিরক্তিকর লাগছে। আমার মনে হয়েছে যে আসলে কি একটা ক্লাস, তারপর শেষে আইসা মোটামুটি ভালোই লাগছে, সবাই মিউট হয়েছে। এটা প্রথম দিন দেখে এটাকে ওভারলুক করো, এরপর থেকে অবশ্যই একটু টেকনিক জিনিসগুলো একটু ভালো করে শিখবা। তো আজকে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার, আপনিও ভালো থাকুন। আচ্ছা, সবাই দোয়া করবে আমার জন্য। স্যার আপনিও দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ।